আসসালামু আলাইকুম সবাইকে। হৃদিতা গল্পের 10 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। হৃদিতা কান্না করে বলল, এমনটা বলো না প্লিজ, আমি জেনে শুনে এসব করিনি। আমি বললাম, আসলে তুমি চাইতা যেন এলাকাবাসীর সবার সামনে আমি ছোট হই আর তোমার পিছনে ঘোরাফেরা করা বাদ দিই। এটাই তো ভেবে আমাদের সবার সামনে অপমান অপদস্থ করেছিলে, তাই না? আমার কথা শুনে হৃদিতা শব্দ ছাড়াই চোখের জল ফেলতে লাগলো। সেদিকে লক্ষ্য না করে বললাম, অতীতকেও এত সহজে ভুলবো না এবং তোমাকেও স্ত্রী হিসেবে মেনে নেব না। যতদিন তুমি আমার কাছে থাকবে ততদিন অবহেলিত হয়েই থাকবে এবং আমার ভালোবাসাটা পাবে না। এই বলে পাশের রুমে চলে যেতে ধরবো, এমন সময় হৃদিতা আমার পা জড়িয়ে ধরে বলতে লাগলো, তুমি আমাকে এভাবে একা রেখে যেও না প্লিজ। লোকজনেরা জানলে তারা কি ভাববে? আমি মানছি আমার একটা ভুল হয়েছে, তার জন্য তো অনেক কান্না করেছি, ক্ষমা চেয়েছি, তারপরও তোমার কাছে ক্ষমা পাইনি। আজ আমাদের বাসর রাত, এই রাতে অন্তত আমাকে একা রেখে অন্য কোনো রুমে যেও না প্লিজ। আমি বললাম, সামনে থেকে সরে যাও বলছি। হৃদিতা বলল, 5টা বছর অনেক অনুতপ্তের আগুনে পুড়ে ছাই হয়েছি। আজ যদি তোমার ইগোর জন্য আমাকে এভাবে একা ছেড়ে চলে যাও, সে কষ্টটা আমি মেনে নিতে পারবো না। এইদিকে হৃদিতার কান্না দেখে নিজের রাগটা অনেক হালকা হয়ে যাচ্ছে। একটা সময় হৃদিতাকে অনেক ভালোবেসেছি, এখন হয়তো তার জন্য ভালোবাসাটা নেই, কিন্তু তার কান্না কেন জানি সহ্য করতে পারছি না। আমারও খারাপ লাগছে দেখে। তারপর বললাম, আচ্ছা ঠিক আছে, আমি এখানে থাকবো, তবে আমাদের মাঝে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক করবে না। কথাটা বলা মাত্র হৃদিতা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে শব্দ ছাড়াই চোখের জল ছাড়তে লাগলো। হৃদিতার কষ্টটা আরো বাড়ানোর জন্য নিজেকে শক্ত করে বললাম, আর হ্যাঁ, ডিভোর্স নিতে চাইলে আমাকে একটু বললেই হবে, আমি খুব শীঘ্রই দিয়ে দিব। হৃদিতা কান্নামাখা সুরে বলে, আজকে রাতে এসব কথা না বললে কি হয় না? আমার কাছ থেকে প্রতিশোধ নিতে খুব ভালো লাগছে, তাই না? আমি বললাম, আমি কারো কাছ থেকে প্রতিশোধ নেই না, উল্টো তারা আমার কষ্টগুলো বুঝতে চায় না। এই বলে খাটে এসে কম্বল গায়ে দিয়ে চোখ বুজে ফেললাম। কিছুক্ষণ পর হৃদিতা আমার পাশেই শুয়ে পড়লো। কিছুটা আমার দিকে এগিয়ে আসতে রেগে বললাম, আমার দিকে এগিয়ে আসছো কেন? তোমার ওইদিকে কি জায়গার অভাব পড়েছে? হৃদিতা বলল, বকা দিচ্ছ কেন? ঠান্ডা লাগছে তো। এই রে, কম্বল তো একটাই দেখছি, এখন আমার কম্বল নিয়ে টানাটানি শুরু করবে। তার থেকে আলমারি থেকে আরেকটা বের করলেই ঝামেলা চুকে যাবে। যে ভাবা সেই কাজ। আলমারি থেকে আরেকটা কম্বল বের করে হৃদিতার দিকে এগিয়ে দিয়ে বললাম, এই নাও। হৃদিতা বলল, 2 কম্বলের কি দরকার ছিল? একটাই চলতো। আমি বললাম, একটা কম্বল নিয়ে দুইজনের টানাটানি করে ঠান্ডায় জমে যাওয়ার থেকে দুইজনেরটা আলাদা আলাদা থাকাই ভালো। কম্বল হাতে নিয়ে হৃদিতা বিড়বিড় করে বলল, আলাদা আলাদা থাকাই ভালো, তাই না? খুব ভাব দেখানো হচ্ছে। আমার সময়টাও আসবে, তখন আমি তোমাকে বুঝাবো। আমি বললাম, বিড়বিড় করে কি বলো? হৃদিতা বলল, না কিছু না। তারপর আমি বললাম, ঘুমিয়ে পড়ো। এই বলে মুখ ফিরিয়ে আমিও ঘুমিয়ে পড়লাম। হৃদিতা মনে মনে বলে, তোমার ইগোতে আমি জল ঢেলে ছাড়বো। অনেক কষ্ট দিয়েছ আমাকে, আর না, এবার তোমাকে নিজের করে নিবই। তার জন্য কিছুদিন আমাকে তো অবহেলা সহ্য করতেই হবে, সেটা আমি ভালো করেই বুঝে গেছি। হৃদিতা মনে মনে এসব কথা ভেবে ঘুমিয়ে পড়লো। মাঝরাতে কখন যে রনিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে হৃদিতা নিজেই জানে না। মাঝরাতে বুকে ভারী কিছু অনুভব করলাম। চোখ মেলে নিজের দিকে তাকাতেই চোখ যেন কপালে উঠে গেল। হৃদিতা আমাকে এমন ভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে, এটা হয়তো ঠান্ডা লাগার কারণে আমার সংস্পর্শে এসেছে। এদিকে তার কম্বলটাও ফ্লোরে পড়ে আছে। এই অবস্থায় হৃদিতাকে সরিয়েও দিতে পারছি না, কি একটা মুশকিলে পড়লাম। আমি বললাম, এই হ্যালো। হৃদিতার কোনো রেসপন্স নেই, উল্টো আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। হৃদিতাকে আজ এত কাছ থেকে দেখছি, অথচ আমার মনে তার জন্য কোনো অনুভূতি কিংবা ভালোবাসা নেই। আগে কতই না হৃদিতার পিছনে পড়ে থেকেছি, তার কোনো হিসাব নেই। খুব ভালোবাসতাম হৃদিতাকে। সেই ভালো লাগার মানুষটা যে আমাকে এইভাবে সবার সামনে ভুল বুঝে ছোট করবে, সেটা ভাবা যায় না। এত কিছুর পরও হৃদিতা আমাকে বিয়ে করতে বাধ্য করলো। ও হয়তো ভেবেছে তার সুখটা আমার কাছেই নিহিত। এত সহজে তাকে মেনে নিব না। মনের মাঝে একরাশ রাগ অভিমান নিয়ে হৃদিতাকে ঝাঁকিয়ে গর্জন দিয়ে বললাম, এই হ্যালো। হৃদিতা আমার গর্জন শুনে ঘুম থেকে তড়িঘড়ি করে উঠে বলল, আমি কি এমন অপরাধ করলাম যে আমার কাঁচা ঘুমটা ভাঙালে? আমি বললাম, আমাকে এরকম ভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছিলে কেন? হৃদিতা বলল, অন্য কাউকে তো জড়িয়ে ধরিনি, আমার স্বামীকে জড়িয়ে ধরে রেখেছি, এতে অপরাধের কি আছে? আমি বললাম, কিসের স্বামী? আমি তোমাকে স্ত্রী হিসেবে মেনে নেইনি। হৃদিতা একটু দুষ্টুমি করে বলল, তাহলে আমার সঙ্গে বিছানায় থাকছো কেন? আমি বললাম, আমি থাকতে চেয়েছি কই, তুমি তো আমাকে থাকতে বললে। হৃদিতা বলল, আমি থাকতে বললাম দেখে থাকতে পারছো, কিন্তু আমাকে মেনে নিতে বলছি সেটা কেন পারছো না? আমি বললাম, এর উত্তরটা তুমিই ভালো জানো। আর হ্যাঁ, তোমার সঙ্গে এক বিছানায় থাকাটা আমার ভুল হয়েছে। যাকে স্ত্রী হিসেবে মেনে নেইনি তার সঙ্গে বিছানায় থাকাটা অন্যায়। আমি বরং পাশের রুমেই থাকবো। এই বলে বিছানা ত্যাগ করবো। হৃদিতা আমার সামনে দাঁড়িয়ে বলল, কেন আমার সঙ্গে এমন করছো? মানুষ মাত্রই তো ভুল। আমার জায়গায় অন্য কেউ হলে সেও একই কাজ করত। এখন অতীতের কথা ভেবে কেন আমাকে কষ্ট দিচ্ছ বলো তো? আমি বললাম, সামনে থেকে সরে যাও বলছি। হৃদিতা বলল, না সরবো না, তুমি এখানেই থাকবে। আমি বলেছি এখানে থাকবো না তো থাকবো না। এই বলে পাশের রুমে চলে আসলাম। হৃদিতা আমাকে আটকানোর অনেক চেষ্টা করছে, কিন্তু আমি তার বাধ্য মানিনি। একই ছাদের নিচে থাকলে হয়তো হৃদিতার প্রতি সহজেই দুর্বল হয়ে যেতাম, কিন্তু আমি তো সহজেই দুর্বল হব না। হৃদিতাকে কদিন মানসিকভাবে টর্চার করব, যদি সে টিকতে পারে তবেই তাকে মেনে নিব, আর না হলে না।
এসব চিন্তা ভাবনা করে পাশের রুমে ঘুমিয়ে পড়লাম এবং ওপাশ থেকে রিদিতা দরজা ধাক্কাধাক্কি করতে শুরু করলো। রিদিতা বলল, প্লিজ দরজাটা খুলো, সকালে যদি কেউ জেনে যায় স্বামী স্ত্রী দুজন দুই রুমে থেকেছে তাহলে তারা কি ভাববে, রাগ করে থেকো না, প্লিজ দরজাটা খুলো। রিদিতার কথার কোনো কর্ণপাত না করে ঘুমিয়ে পড়লাম। আজ রিদিতার করুণ অবস্থা দেখে একটু মায়া লাগছে, কিন্তু যখন মেনে নিব বলে মনস্থির করছি, ব্যস্ত তখনই অতীতের কথা মনে পড়ে যায়। তারপর আর কি, বাকি রাতটুকু পাশের ঘরেই ঘুমিয়ে পার করলাম। সকালে ঘুম একটু আগেই ভেঙে গেল। ঘুম থেকে উঠে দরজা খুলতেই লক্ষ্য করলাম রিদিতা সোফায় বসে আছে এবং সেই সঙ্গে তার চোখের জলও ফেলছে। সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাহিরে বের হবো, এর মধ্যে রিদিতার দরজার সামনে এসে বলল, আমাকে কষ্ট দিয়ে কি শান্তি পেয়েছেন? রিদিতার চোখের দিকে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। কি ব্যাপার, রিদিতার চোখ এরকম লাল হয়ে আছে কেন? নিশ্চয়ই কান্না করেছে, আর করলেই বাকি, আমি চাই ও আরো কান্না করুক। এসব ভাবতেই রিদিতা বলল, আমিও দেখি কতদিন আমার কাছ থেকে তুমি দূরে সরে থাকতে পারো। আমি বললাম, তোমার সঙ্গে কথা বলার ইচ্ছাটাও আমার নেই, শুধুমাত্র একটা কথা মনে রাখবা, আমাদের মাঝে যাই হোক না কেন সেটা কাকিমা কিংবা তানিশা যেন না জানতে পারে। এই বলে বাইরে চলে আসলাম। অপরদিকে তানিশা দুষ্টুমি করে বলল, কিরে বাসরাত কেমন কাটালি? রিদিতা নিশ্চুপ হয়ে রইল। রিদিতার নিশ্চুপ থাকা দেখে তানিশা কিছুটা আঁচ করতে পেরে বলে উঠল, রিদিতা তোদের মাঝে কি ঝগড়া হয়েছে? রিদিতা মিথ্যা হাসার চেষ্টা করে বলল, কই না তো। তানিশা বলল, ও যদি কখনো তোর সঙ্গে মিসবিহেভ করার চেষ্টা করে তো মার কাছে গিয়ে দ্রুত নালিশ করবি, মা ওকে এমন কানমলা দিবে না কখনো যেন আর তোর সঙ্গে মিসবিহেভ না করতে পারে। রিদিতা বলল, আচ্ছা ঠিক আছে, সেটা তখন দেখা যাবে। এইদিকে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে সকাল গড়িয়ে বিকাল হয়ে এসেছে, সেদিকে ভ্রুক্ষেপই নেই। দা লাগাই বাড়ি যাওয়ার কথা মনে পড়ে গেল। যেই ভাবা সেই কাজ। দরজায় আসা মাত্রই কাকিমা রেগে বলল, ওইখানে দাঁড়া, আর এক পা সামনের দিকে বাড়াবি না। আমি বললাম, এই রে সেরেছে। রিদিতা কি তাহলে কাকিমাকে সব বলে ফেলেছে? এর জন্য হয়তো কাকিমা রেগে আছে। দরজার বাহিরে এসব ভাবতে ভাবতে কাকিমা রেগে বলল, এখন তোর আসার সময় হলো? বিয়েটা কি তোর ছিল নাকি অন্য কারো? সকালে যে কাউকে কিছু না বলে চলে গেলি, আর কোথায় গিয়েছিস সেটা কাউকে বলে গেছিস? এখন প্রায় দিনই শেষ, বাড়ি ভর্তি মেহমান, আমি একা তাদেরকে সামলাতে যে কতটা টাফ হয়ে দাঁড়িয়েছিল সেটা আমি নিজেই বুঝতে পারছি। রিদিতা বলল, মা থাক, ওকে বকা দিয়েন না। কাকিমা বলল, দিন দিন তার জ্ঞান বুদ্ধি উন্নতি হবার থেকে অবনতি হচ্ছে বেশি। বৌমাকে নিয়ে খেতে বস, মেয়েটা তোর জন্য সকাল থেকে না খাইয়ে বসে আছে। আমি বললাম, আমার জন্য সে না খাইয়ে বসে থাকবে কেন? কাকিমা বলল, কেন না খাইয়ে বসে থাকবে সেটা বৌমাকে জিজ্ঞেস কর। কাকিমা এই বলে রুমে চলে গেল। আমি বললাম, শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছ, না খাইয়ে থাকলে তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমার ক্ষুধা লাগলে সঠিক সময়ে খেয়ে নিব, সুতরাং আমার জন্য না খাইয়ে বসে থাকার কোনো মানেই হয় না। এই বলে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর রিদিতা আমার রুমে এসে বলল, আজ এমনটা না করলেও পারতেন। আমি নিশ্চুপ হয়ে বসে রইলাম। রিদিতা আবার বলল, আব্বু আম্মু আসছিল তোমার সঙ্গে দেখা করতে, তোমার ফোনে অনেকবার কল মেসেজ দিয়েছিলাম কিন্তু তার কোনো রেসপন্স পাইনি। এদিকে আব্বু আম্মুকে একের পর এক মিথ্যা কথা বলেই যাচ্ছিলাম যে তুমি খুব শীঘ্রই চলে আসবে, কিন্তু তুমি তো আমার ফোনটাও রিসিভ করোনি, আসবে তো দূরের বিষয়। আমি বললাম, তোমার বাবা মার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে আমার ছিল না, এর জন্য ফোনটা ইচ্ছে করে ধরে নিয়ে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো। রিদিতা বলল, তুমি হয়তো ভুলে যাচ্ছ, তারা আমার শুধু বাবা মা না, তোমার শ্বশুর শাশুড়িও। অ্যাটলিস্ট তাদেরকে কিছু বুঝতে দিও না প্লিজ। আমি চুপ করে আবারও দাঁড়িয়ে রইলাম। এভাবে রিদিতার কথাই নিশ্চুপ থাকতাম। অনেকবারই আমার কাছে আসার চেষ্টা করেছে, কিন্তু প্রতিনিয়ত তাকে দূরে সরিয়ে দিয়েছি। সারাদিন অফিস থেকে বাড়িতে ফিরতাম অনেক রাত করে, সেটা অবশ্য নিজ ইচ্ছায় দেরিতে ফিরতাম। কাকিমা তানিশা তারা ঘুমিয়ে পড়লেও রিদিতা ঠিক জেগে অপেক্ষা করতো কখন বাড়িতে ফিরবো। এভাবেই কেটে গেল 2 মাস। এখনো রিদিতাকে স্ত্রীর মর্যাদা দেয়নি। একদিন রাতে অফিসের কাজ ছেড়ে বাসায় ফিরছি, হঠাৎ লিজান ফোন দিয়ে বলল, দোস্ত যেখানে থাকিস না কেন আমাদের বাসায় চলে আয়, পার্টি আছে। আমি বললাম, কিসের পার্টি? লিজান বলল, হারামি, কিছুদিন আগে বললাম না আমার জন্মদিনের উপলক্ষে আয়োজন করব এবং আমরা সব ফ্রেন্ডরা এক হব। এখন সবাই চলে আসছে, শুধুমাত্র তুই আর সিয়াম এখানে উপস্থিত নেই। আমি বললাম, দোস্ত না গেলে হয় না, আমি এইমাত্র অফিস থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। লিজান বলল, তুই না আসলে কেমনে কি হবে বল? তাছাড়া সব ফ্রেন্ডরা যখন আমরা এক হতে পেরেছি, এর মধ্যে তুই যদি না থাকিস তাহলে সবাই তোকে মিস করবে দোস্ত, প্লিজ একটু সমস্যা হলেও চলে আয়। আমি বললাম, ঠিক আছে আমি আসছি। তারপর বাড়ি যাওয়া বাদ দিয়ে লিজানের ওখানে চলে আসলাম। ইতিমধ্যে রিদিতা 5 বার মিস কলের নোটিফিকেশন আসছে। ফোনের দিকে একবার তাকিয়ে পকেটে রেখে দিলাম। মাঝে মধ্যে রাত একটু বেশি হলে রিদিতা ফোন কিংবা মেসেজে বলবে, দেরি হচ্ছে কেন, জলদি বাসায় এসো। তার এসব মেসেজ প্রতিদিনই দেখতাম, কিন্তু রেসপন্স দিতাম না। আজও রিদিতাকে এড়িয়ে গেলাম। লিজানের বাসায় গিয়ে ভালোই আনন্দ উল্লাসে মেতে উঠলাম। কলেজ লাইফের সব ফ্রেন্ডরাই এখানে আছে। তারা আমাকে দেখা মাত্রই উড়াধুরা মারতে শুরু করলো। আমি বললাম, আরে থাম, মারছিস কেন? রিপন, সজীব, জুয়েল তারা একসাথে বলে উঠলো, শালা বিয়ে করেছিস, আমাদেরকে জানালি না কেন? আমি বললাম, সরি দোস্ত, ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দে। তারপর সবাই মিলে বলল, আচ্ছা মাফ করে দিলাম। এখন বল, রিদিতাকে নিয়ে হানিমুনে কোথায় গিয়েছিস? এই রে সেরেছে, এদেরকে এখন কি বলবো? হানিমুন তো দূরের বিষয়, রিদিতাকে কখনো আমার কাছেই আসতে দেয় নাই, সবসময় দূরে দূরে রেখেছি। তাছাড়া ওর সঙ্গে কথাই ভালো মতো বলি না, আবার হানিমুন। এসব ভাবতে ভাবতে বন্ধুরা বলল, দোস্ত কোথায় হারিয়ে গেছিস, বলছিস না কেন? আমি বললাম, এসব
কথা পরে হবে, আগে লিজানের ডাউনলোড দিবসটা ভালোভাবে উদযাপিত করি চল। এর মধ্যে লিজান এসে বলল, কিরে তোরা এখানে? আমি ওইদিকে একা, চল কেক কাটার সময় হয়ে আসছে। যাক, এবারের যাত্রায় বেঁচে গেলাম। তারপর কেক খাওয়ার পর্ব শেষ করে ভালোই এনজয় করলাম, কিন্তু তাদের সঙ্গে একটা জায়গায় তাল মিলাতে গিয়ে সমস্যায় পড়ে গেলাম। তারা পার্টি শেষ করে ড্রিঙ্ক করবে, এদিকে আমি তো জীবনেও ওগুলো ছুঁয়ে দেখিনি, আজ তারা খেতে বলছে। জুয়েল মাতলামি করে বলল, দোস্ত সবাই ড্রিঙ্কস করছে, তুই করছিস না কেন? আমি বললাম, না দোস্ত, আমি এগুলা খেলে মাথার তার সব কেটে যাবে, কাকে কি বলবো তার কোনো হিসাব নেই। দোস্ত তুই খাচ্ছিস খা, আমাকে এর মধ্যে নিস না। জুয়েল বলল, আরে এত চাপ নিচ্ছিস কেন, এবার খেয়ে দেখ। তারপর বোতলটা আমার হাতে দিল। আমি বললাম, না দোস্ত, আমি খেতে পারবো না।